নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। সত্যবতীর চিন্তাধারা আর পাঁচটা মেয়েদের মতন নয়। সেই যুগেও যুগের থেকে অনেকখানি এগিয়ে সে ভাবত, কিন্তু এই ভাবনার মূল্য সে কতখানি পেল কলকাতা শহরে এসে জানতে হলে শুনতে হবে আজকের পর্ব। আজকে আপনাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 16তম পর্ব। সত্যি শঙ্করী যে সত্যর সঙ্গে এত বড় শত্রুতা সাধবে এই কি সত্য স্বপ্নেও ভেবেছিল? এ যেন পূর্বজন্মের শত্রুতার ঋণ শোধ করে গেল শঙ্করী। নইলে চিরদিনের হারিয়ে যাওয়া মানুষটা একদিনের তরে মনের কোণেও যাকে আনেনি, সে হঠাৎ এমন আচমকা দেখাই বা দেবে কেন, চেনাই বা করবে কেন? কত সুখে কাটাচ্ছিল সত্য, হঠাৎ যেন শঙ্করী তার সেই সুখের প্রাণে একটা চড়ির আঁচড় কেটে ক্ষত করে দিয়ে গেল। সেই যে গল্পে আছে, কবর থেকে প্রেতাত্মা উঠে এসে মানুষকে যন্ত্রণা দেয়, সেই প্রেতাত্মার মতোই করল শঙ্করী। কি করেছিল সত্য তার কাছে যে এইভাবে দাগা দিয়ে গেল সত্যকে? বাবাকে চিঠি লিখেছিল সত্য শঙ্করীকে পাওয়ার খবর জানিয়ে, বাবা কি বলেন না বলেন জানতে। সেই চিঠির জবাব আসার আগেই নতুন খবর ঘটালো শঙ্করী। দুই দুনো কি তর সইল না তার? এ যেন সত্যি সত্যকে ধরল আর ধারালো অস্ত্রখানা সানিয়ে তুলে বসিয়ে দিল সত্যর বুকের মাঝখানে। এই দীর্ঘকাল ধরে শত লাঞ্ছনা আর শত ধিক্কারের ভাত খেয়ে খেয়ে যে প্রাণটাকে পুষে রেখেছিল শঙ্করী, একটা দিন সত্যর কাছে ভালোবাসার ভাত খেয়ে হেলায় বিসর্জন দিয়ে দিলে সেই প্রাণটাকে। এর চাইতে ভয়ঙ্কর নিষ্ঠুরতা আর কি আছে? খবরটা শুনে সত্য মাথায় হাত দিয়ে বসে পড়ে সেই কথাই বলেছিল, জানি, জানতাম চিরকেলে পাশানো মেয়ে মানুষ এত বড় নিষ্ঠুর। উফ। তারপর ডাক ছেড়ে বলে উঠেছিল, ও গো বউ, কি কুক্ষণে আমার সঙ্গে দেখা হয়েছিল তোমার? কুক্ষণে আমি বলেছিলাম তোমার মেয়েটার ভার নেব। কেন মরতে বললাম গো? না বললে তো তুমি এমনভাবে দায়মুক্ত হতে পারতে না। তা কথাটা তো ভুল নয়। সুহাসের দায়ে তো এ যাবৎকাল অত বড় গ্লানির জীবন বয়ে বেড়াচ্ছিল শঙ্করী। সেই দায় থেকে মুক্ত হলো বলেই তো। নাকি শুধু সাময়িক উত্তেজনার ফল? মেয়ে যখন মায়ের সঙ্গে কোঁদল করে বলে বসেছিল, আমি যখন এতই তোমার গলার পাথর, সেই পাথর নামিয়ে দিয়ে যাব, তখন কি শঙ্করের মুখে একটা ক্রুদ্ধ আক্রোশের তীব্র হাসি ফুটে উঠেছিল? ভেবেছিল কি, বটে, চিরকালে আমি শুধু জব্দ হব তোমার কাছে? পাপের পায়ের চিত্তির আর হচ্ছে না আমার? জন্মাবধি জব্দ করে রেখেছ তুমি আমাকে, আবার মরে জব্দ করতে চাও? আচ্ছা দেখো এবার কে কাকে জব্দ করে। কে জানে কোন কথাটা সত্যি? ঠান্ডা মাথায় ভেবে চিনতে দীর্ঘকালের পরিকল্পনাকে রূপ দিয়েছিল শঙ্করী, নাকি ক্ষণিক মুহূর্তের অসতর্কতায় কুলে সে ওঠা নৌকোখানাকে ডুবিয়ে বসেছিল? না, প্রকৃত কথা কেউ জানে না। আত্মহত্যা করবার আগে যে একটু লিখে রেখে যেতে হয় আমার মরার জন্যে, কেউ তাই নয়, সেটুকুও জানতো না শঙ্করী। অথবা সে রেওয়াজ তখনও চালু হয়নি। লিখতে ওরা শেখেননি বলেই হয়তো চালু হয়নি। তাই রাত পোয়াতেই দত্তদের বাড়ির অন্দরে হই হই উঠল। রাতে রান্নাঘরের পাশের ঘরে আড়াই দড়ি দিয়ে বেঁধে ঝুলে মরেছে মান সাজুনি বামুন্দি। ও মা, কেন গো? কি দুঃখে? এই যে কাল আহ্লাদের সাগরে ভাসছিল, দেশের লোকের সন্ধান পেয়ে তাদের কাছে আদরের ভাত খেয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবই তো বলছিল।
দেশের লোক, চিরকালের চেনা জানা, ছাড়ছে না। মেয়েটা শুদ্ধ ভার নেবে বলেছে। এ সুযোগ ছাড়তে পারবো না মা। অনেক দিন তো দাসীবৃত্তি করলাম। কালীতলায় নাকি পরিচয় হয়েছিল, কিন্তু মানুষটা আর কেউ না, দত্তদের 7 নম্বর বাড়ির সেই অহংকারী ভাড়াটে। তার কাছে এই আশ্রয়ের আশ্বাস পেয়েছিল সে, চলেই যেত। তবে দিনক্ষণের ছুতো দেখিয়ে বলেছিল, চৈত পৌষ ভাদ্র এ 3 মাসে পোড়া বেড়ালকেও বিদায় দিতে নেই মা। দিলে গৃহস্থের অকল্যাণ। এতদিন নিমক খেলাম, অকল্যাণ করবো না তোমার। এই মাসটা যাব না। হঠাৎ সে সুবুদ্ধি কি করে বিনষ্ট হলো শঙ্করী, কি করে বিস্তৃত হলো সে নিমকের ঋণ। তাই অদিনে অক্ষণে গৃহস্থের অকল্যাণ ঘটিয়ে চিরদিনের মতো বিদেয় হয়ে গেল। হই হই হলো, তবে নাকি বড় মানুষের অন্তর, আর দিন দুঃখী চাকরানি বিধবার প্রাণ। তাই সে হই হই ফুটলো আর মরল। থানা পুলিশ তো দূরের কথা, বৈঠকখানার কর্তারাও সবাই টের পেলেন কিনা পেলেন, অন্তত টের পেয়েছেন। এ লক্ষণ প্রকাশ পেল না তাদের আচরণে। গড়গড়ার একটানা শব্দটার একবার হয়তো একটু ছন্দপতন হইল, গলা থেকে একবার হয়তো একটু হুঙ্কার উঠল, তার বেশি নয়। দত্তদের খিড়কি দরজা দিয়ে বার হয়ে গেল শঙ্করের মৃতদেহ। নিজের দরজায় কাঠ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সত্য। যখন চলে গেল, চোখ ছাড়া হয়ে গেল, হাত দুটো একবার তুলে নমস্কার করে মনে মনে বলল, এত পতনেও ভেতরে ভেতরে তুমি খাড়া তেজে ছিলে বউ, বুঝতে পারছি। তাই ছোট ননদের করুণার আশ্রয় হয়ে তার থাকতে চাইলে না। সবাই শুধোচ্ছে, কারণ কারণ। হারে হারে বুঝেছি আমি কারণ। কি করব আমার নিয়তি, ভগবান যাকে যার নিমিত্ত করে। ঠিক এই সময় ও বাড়ি থেকে একজন দাসী ডাকতে এলো সত্যকে। বড় গিন্নিমা ডাকতেছে। সত্য দ্বিরুক্তি করল না, হয়তো এই ডাকটিরই প্রতীক্ষায় করছিল। অবশ্য ডেকে ওকে সন্দেশ খাওয়াবেন দত্তগিন্নি এমন আশা করবারও হেতু ছিল না। তবে এতটাও ভাবেনি সত্য, ভাবেনি নভূত নভূবসতি করে গাল পারবেন তিনি তার 7 নম্বর প্রজার বউকে। একবার যেন পুলিশের ভয়ও দেখালেন, কারণ 10 ধর্মে সাক্ষী দেবে। সত্যর পরামর্শতেই হঠাৎ সাদা সিধে ভালো মানুষটা কেমন বিগড়ে গেছিল। তুমি ওর মৃত্যুর কারণ, নইলে এ যাবৎ তো ছিল বেশ, বললেন দত্তগিন্নি। সত্য মাথা নিচু করে সব অভিযোগ মেনে নিয়ে শুধু বলল, যা হবার তা তো হয়েই গেল। মেয়েটাকে আমায় দিন। তোমায় দেব? মেয়েটাকে? অমন একটা রূপবতী উঠতি বয়সের মেয়েকে এমনি কথায় বিড়িয়ে দেবেন? এত বোকা নয় দত্তগিন্নি। ও হলো একটা হাতের হাতিয়ার। ওকে দিয়ে সময়ে অসময়ে কত কাজ হাসিল হতে পারে, কত কাজে লাগতে পারে। তাই ভুরু কুচকে বলেন তিনি, তোমায় দেব মানে? তুমি কি ওর অছি? আমার সংসারই থাকবেও, যেমন ওর মা ছিল। সত্য মুখ তুলে প্রশ্ন করে, পানসাজনী চাকরানি হয়ে? দত্তগিন্নি কালী মুখে কঠিন গলায় বলে, তা চাকরানির মেয়ে চাকরানি হবে না তো কি রাজরানী হবে? তবে কিনা আমাদের ঘরের পুরুষ বেটা ছেলেদের দয়াল শরীর, নজরে পড়তে পারলে তাও হওয়া আশ্চর্য নয়। এই বিষাক্ত হুলটা যে দত্তগিন্নি জেনে বুঝে ইচ্ছে করে ফোটালেন তাতে আর সন্দেহ কি? আসল কথা, শঙ্করীর মরণটার জন্যে আগা গোড়া সত্যকে দায়ী করে বসে আছেন তিনি। কি না জানি মন্তর কানে দিল, আর জলজান্ত ভালো ঝিটা তার কর্পূরের মতো উপে গেল। এর ওপর আবার তার মেয়েটাকে দাবি করতে আসছে। ওরে আমার কে রে! তোমার অহংকার ভাঙবার দিন এবারে এসেছে আমার। বুঝেছি তোমার ভেতরের শ্বাস। ওই সুহাসের মা তোমার দেশের লোক, কোনো না আত্মীয়। তুমিও তবে সেই পদেরই লোক। মুখে অহংকার দেখিয়ে আমার সঙ্গে টেক্কা। সত্যবতী দত্তগিন্নির মনের কথাটা বুঝিয়ে মুখের ভাষা থেকে আবিষ্কার করে ফেলল।
তাই বিচলিত হব না প্রতিজ্ঞা করেই বলল, তাহলে তো সুবিধেই। আপনাদের ঘরের পুরুষদের যখন এত দয়ার শরীর, তখন আর ওর কি গতি হবে ভেবে কাতর হই কেন? সদ্গতি হবে মনে হচ্ছে। দত্তগিন্নি ভুরু কুঁচকে বলেন, কি বললে? ওই তো বললাম। সদ্গতির কথা কি বললে? ওই তো বললাম, যদি বুঝতে না পেরে থাকেন তবে বোঝাতে পারবো না, পরে বুঝবেন। আচ্ছা, তাহলে যেতে অনুমতি দিন। দত্তগিন্নি আবার নিজ মূর্তি ধরলেন, বললেন, তোমায় আমি পুলিশে দিতে পারি জানো? বলতে পারি আমার লোক তোমার প্ররোচনাতেই মরেছে। সত্য মৃদু হেসে বলে, তবে সে চেষ্টাই করুন, কিন্তু আপাতত আপনাদের কোনো দাসী কি ছোট ছেলেকে আমার সঙ্গে দিন, দেখিয়ে দেবে কোথায় আপনাদের বৈঠকখানা। বৈঠকখানা দেখিয়ে দেবে? বৈঠকখানায় যাবে তুমি? তোমার মতলবখানা কি তাই বলো তো? দয়ার মানুষদের কাছে একটু ভিক্ষে চাইব, বামুনের মেয়ে, তাতে দোষ নেই। এ তো আচ্ছা জাহাবাজ মাগি। দত্তগিন্নি তেড়ে খাট থেকে উঠে দুম দুম করে মাটিতে নেমে আসেন, বলেন, তোমার রীতিনীতি তো ভালো দেখছি না। বৈঠকখানা বাড়িতে গিয়ে পুরুষদের কাছে কি চলাকলা করতে যাবে শুনি? বলি, একটু লাজ লাগবে না? সত্যর মাথার কাপড়টা খসে পড়েছিল, সত্যর মুখটা লাল হয়ে উঠেছিল। দুটোকে সংবরণ করে সত্য শান্ত সুরে বলে, লজ্জার কি আছে? শুদ্ধর মাত্রই ব্রাহ্মণ কন্যার সন্তান তুলল, সন্তানের কাছে মায়ের লজ্জার কথাটা উঠবে কেন? তারপর কিসে কি হলো দত্তগিন্নির অজ্ঞাত, তবে সুহাসিনীকে সত্যর সংসারে ভর্তি করে দিতে হলো তাকে। মেজকর্তা অর্থাৎ মেজ দেওর চটি ফটফটাতে অন্তরে ঢুকে সে আদেশ দিলেন, ওই বামন মাগির মেয়েটাকে 7 নম্বর বাড়িতে চালান করে দাও গো বড় বউ। মেয়েটা নাকি ওদের দেশের লোক। বৌমরা দেওর বলতে গেলে বড়গিন্নির হাতের মুঠোর সম্পত্তি, তাই ভ্রুভঙ্গি করে প্রশ্ন করেন তিনি, কে কার দেশের লোক? সে খবর তোমার কানে আসে কোত্থেকে? আসে কোত্থেকে? শোনো কথা, কানে গিয়ে ঢেলে দিয়ে এলে আর আসবে না। ওই বারুজ্যের পরিবার তো নিজে গিয়ে বলল। বলল? তোমার সঙ্গে কথা কয়ে বলল? আহা, পষ্টাপষ্টি কি আর বলল, একটা চারটানিকে দিয়ে বলালে। আর তুমি অমন সুন্দর মুখ দেখে গলে গেলে? ধন্য বটে। এসব অন্তর্মহলের কথায় তোমার থাকবার দরকার নেই মেজবাবু। পুরুষ মজানি মেয়ে মানুষকে কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। মেজবাবু বিচলিত হলেন। আহ, কি যাতা বলছো? ভদ্রের করে মেয়ে ছেলে, বলতে গেলে আমার মেয়ের বয়সী। এসব কি কথা? ছি ছি। বড়গিন্নি চাপা ক্রুদ্ধ কণ্ঠে বলেন, ইল্লিমারি গুরু গোঁসাই, কত চলায় জানো? মেয়ের বয়সী মেয়ে মানুষ আর কখনো দেখিনি আমি। যাও যাও, যেখানের মানুষ সেখানে যাও। সুহাসকে আমি কোথাও পাঠাবো না, ব্যাস। মেজকর্তা নিরুপায় ভঙ্গিতে বলেন, কিন্তু আমি তো কথা দিয়ে দিয়েছি, আমার কথার একটা দাম আছে তো। ও, আর আমার কথার দাম নেই কেমন? কি মুশকিল, সে কথা কে বলেছে? মেজকর্তা কূট কৌশল ধরেন, আমি বলছি, ও তোমায় যখন বিনি চেষ্টায় আপদ বিদেয় হচ্ছে, যেতে দাও। জানোই তো গলায় দড়ি মরার সদ্গতি হয় না। আর পৃথিবীতে যার প্রতি বেশি টান ছিল তার কাছে ঘুরে ঘুরে আসে। ওই মেয়েটাই তো তার একমাত্র সন্তান, অবশ্যি টান ছিল খুব। বড়গিন্নি শিউরে রাম নাম করে উঠলেন। খুব? খুব বললে আর কতটুকু বলা হয়? সন্তানের এত আকর্ষণ দত্তগিন্নি অন্তত দেখেননি কখনো। যাক, আর কাঠ খড় পোড়াতে হলো না। ওই এক মশালে কার্যসিদ্ধি হয়ে গেল মেজবাবুর। সুহাসিনী শত অনিচ্ছে নিয়ে সত্যর সংসারে এসে উঠল, অনিচ্ছে সকলেরই। নবকুমারের তো 16 আনায় অনিচ্ছে, সত্যরও আগের সেই একটু বেশ মধুর কর্তব্যের আনন্দ রইল না আর। নেহাতি নীরস কর্তব্যের দায়ে ঘরে আনলো তাকে। বাগদত্ত হয়েছিল শঙ্করীর কাছে, তাই
তা এসব তো সেই বছর চারেক আগের কথা। এখন তো বেথুন স্কুলে 3 ক্লাস পড়া হয়ে গেল সুহাসিনীর। স্কুলের সুবিধার জন্যেই হোক আর দত্তবাড়ির আওতা মুক্ত হতেই হোক, মুক্তারাম বাবু স্ট্রিটের সেই বাড়ি ছেড়ে বাগবাজারে উঠে এসেছিল সত্য। এ বাড়িতে ভাড়া বেশি, অসুবিধে ঢের, তবে একটা পরম লাভ, গঙ্গা খুব নিকটে, নিত্য গঙ্গা স্নানের পুণ্য অর্জন হয়। আর আরও একটা আকর্ষণ আছে, সে খবর নবকুমারের অজ্ঞাত, নবকুমারের অজানিতে দুপুরবেলা একটা জায়গায় আনাগোনা শুরু করেছে সত্য। যাক, সে তো নবকুমারের অজানিতে, তার জন্যে নবকুমারের সুখ দুঃখ নেই, মোটামুটি সুখেই তো থাকবার কথা তার। কারণ বাড়ি ভাড়া যেমন বেড়েছে, তেমনি অফিসের মাইনেও তার বেড়েছে অনেক। ছেলে দুটি প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড হয়ে ক্লাসে উঠেছে, একজন পাস দিয়েছে। সত্যর অটুট স্বাস্থ্য আর অপরিসীম কর্মক্ষমতা সংসারটিকে একখানি নিটোল মুক্তোর মতো করে রেখেছে। দেশের বাড়িতে মা বাপও আছেন ভালো, নিতাইটারও মতিগতি ফিরেছে বলা চলে। আর কি চাইবার আছে? ছিল না, চাইবার আর কিছু ছিল না। কিন্তু হঠাৎ ভয়ানক লোকসান ঘটে গেল। হ্যাঁ, হঠাৎই। আর যা হয়েছে তার চারা নেই। বিনা মেঘে বজ্রপাত ঘটেছে নবকুমারে, 16 সুখে বিষাদ। ভবতোষ মাস্টার ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছেন, পতিত হয়েছেন। দেশের বাড়িতে আর এক চেহারা ছিল ভাবিনীর। সারাদিন গাধার মতো খাটুনি, সারা রাত মোষের মতো ঘুম, 7 চড়ে মুখে রানী, মামা শাশুর বাড়ির তামন্ত প্রাণীকে জমের মতো ভয়। কলকাতায় বাসায় আসার আগে এতখানি বয়স পর্যন্ত নিতাইয়ের সঙ্গে কটা কথা বলেছে তার বউ, বোধ করি হাতে গুনে বলতে পারে নিতাই। শুধু সেই অনেক দিন আগে যখন একবার বাসায় আসার কথা উঠেছিল, তখনই যা বউয়ের একটু স্পষ্ট গলা শুনতে পেয়েছিল নিতাই। বউ বলেছিল, গলায় দড়ি আমার, লোক লজ্জা ভাসিয়ে গালে মুখে চুনকালি মেখে বাসায় যাব তোমার সঙ্গে। আশেপাশে কোনোখানে থেকেছে আড়ি পাতার লীলা চলছে, এই জ্ঞান টনটনে থাকার দরুণে বোধ হয় বউয়ের এই উচ্চ কণ্ঠ শুনে নিতাইয়ের চুন মুখ আরও চুন হয়ে গিয়েছিল। পরদিন মামি বলেছিল, কি রে নিতাই, পরিবারকে বাসায় নিয়ে যাবি নাকি তোর ওই পেরানের বন্ধুটার মতন? নিতাই উড়িয়ে দিয়ে বলেছিল, কে যে বলো, কেঁপেছ? মামি বলেছিল, দেখো বাপু, ভবিষ্যতে আমায় দূষণা, বউকে আমি বলেছিলাম মনের বাসনা মনে চেপে এখানে পড়ে থাকার দরকার নেই, যাবে তো যাও। তা আবাগির বেটে বলে কি, তোমাদের পা আঁকড়ে পড়ে থাকবো, দেখি আমায় কে নিয়ে যেতে পারে তোমাদের আশ্রয়তে। মামির কণ্ঠে পরিতৃপ্তির সুর ঝরে পড়েছিল, আর নিতাই তার ধর্মপত্নীর ধর্মজ্ঞানের পরিচয়ে পরিতৃপ্ত হয়েই কলকাতায় এসে নবকুমারের সংসারে ভর্তি হয়েছিল। কিন্তু সে তো সেই গোড়ার দিকের কথা। তারপর তো কত জল গড়ালো, কত জল ঘোলালো, নিতাইয়ের 10 দশা ঘটল, এবং অবশেষে বন্ধুপত্নীর নির্দেশে অথবা আদেশে আবার সেই পুরনো প্রস্তাব নিয়ে দেশে গেল। ভেবেছিল বেশ একটু লড়তে হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, এবারে বিনা যুদ্ধে রাজ্য দখল হয়ে গেল। ঈশ্বর জানেন কে কোথায় কি কলকাঠি নেড়েছিল। তবে নিতাইয়ের বলার আগে মামি বললেন, গতকাল আর মেছের ভাত খাবি, বৌমাকে এবার নিয়ে যা। মামাও তাই বললেন, এবং দেখা গেল বউ বিনা বাক্যে সুরসুর করে নিতাইয়ের পদাঙ্ক অনুসরণ করল। তার গালে যে চুনকালি পড়েছে এমন মনে হলো না ভাবগতিক দেখে। আসলে ব্যাপারটা এই, নিতাইয়ের চরিত্রচ্যুতির খবর দেশ পর্যন্ত পৌঁছেছিল, কারণ নিন্দে আর মন্দ খবরের পাখা থাকে, আর সে পাখা অনেক অশ্বশক্তি সম্বলিত। শুনে অবধি বউ ধরাশয্যা নিয়েছিল, আর অভিভাবকরা চিন্তিত হয়ে স্থির করেছিলেন ঘাঁটি আগলাতে সেনাপতি পাঠানো প্রয়োজন। আর ইতিমধ্যে তো গ্রামের বেশ কয়েকটা বউই গ্রাম ছেড়েছে।
মামির নিজের বাপের বাড়ির গ্রাম থেকেই 4 বউ জামালপুরে চলে গেছে। এখানের একটা গেছে কাঁচরাপাড়ায়, একটা সাহেবগঞ্জে। রেলের চাকরি হয়ে এই ছোঁড়াগুলো সাপের 5 পা দেখেছে। লজ্জা শরমের মাথা খেয়ে বউ নিয়ে বাসায় যাচ্ছে। অতএব নিতাইয়ের বউ যদি কলকাতায় যাই, জাতিপাত হবে না। তাছাড়া নেহাত অগঙ্গার দেশও নয় যখন, বরং কালীঘাটের কালী মাতা বিদ্যমান। জমি আপনাতেই প্রস্তুত হয়েছিল। তবে নিতাই এত জানত না। নিতাইয়ের এক কথায় মত পেয়ে অবাক হয়েছিল। কিন্তু সে আর কতটুকু? এখন নিতাইকে মুহূর্তে মুহূর্তে অবাক করছে ভাবিনি। সে যেন আর এক মূর্তি পরিগ্রহ করেছে। নিতাই কি স্বপ্নেও ভেবেছিল ভাবিনীর এত মুখ আছে? কিন্তু ভাবিনীকেও দোষ দেওয়া যায় না। প্রথম কথা, সে এসেছে ঘাঁটি রক্ষা করতে, বরকে শায়েস্তা করার ব্রত নিয়ে। দ্বিতীয় কথা, এই এতদিনের বিবাহিত জীবনে মুখকে অবরত চুপ করিয়ে রেখে এসেছে ভাবিনী। তা সে ভয়েই হোক আর সুখ্যাতি কিনতেই হোক, সেই রাখার একটা প্রতিক্রিয়া তো দেখা যাবেই। তৃতীয় কথা হচ্ছে, এখন সে আর মুখকে চুপ করিয়ে রাখার কোনো প্রয়োজনই নাই। অতএব এই দীর্ঘকালের রুদ্ধ জল বাঁধ ভেঙে প্রবল কল্লোলে নিজেকে বিস্তার করতে শুরু করেছে। উঠতে বসতে নিতাই বাক্যবাণে জড়ো জড়ো, অথচ উল্টে চড়ে উঠবার মুখ নেই তার। কোথায় যেন একটা হাড় হয়েছে তার, হাড়টা বোঝা যায় না, অথচ কি এক লজ্জা মাথা তুলতে দেয় না। আবার সব থেকে মর্মান্তিক এই, যেখানে নিতাইয়ের পূজার বেদি হৃদয়ের নৈবেদ্য, ঠিক সেইখানেই যেন ভাবিনীর যত আক্রোশ। সত্যবতীর নামে জ্বলে ওঠে সে, অথচ কেন এই অগ্নিদাহ হৃদয়ঙ্গম হয় না নিতাইয়ের? মানুষ জাতটা কি এতই অকৃতজ্ঞ? নিতাই ভাবে, কার দয়ায় বাসায় আসতে পেরি তুই? কে তোর জন্যে সংসার গুছিয়ে রেখেছিল? কে তোর স্বামীকে বিপদ থেকে সুপথে আনলো? এত স্বাধীনতা, এত বাবুয়ানা থাকতো তোর কোথায় যদি সত্যবতী না সুপারিশ করতো? ধান সেদ্ধ করতে করতে খার কাস্তে কাস্তে আর ঢেকিতে পার দিতে দিতেই তো জীবন কাটছিল, আর তাই কাটতো। তার জন্যে কৃতজ্ঞতার বালাই মাত্র নেই, জানি না নাকি? নিতাই তো কলকাতার বাসায় পা দিয়েই বলেছিল, এই যে গিন্নিপনা স্বাধীনতাটি পেলে, এর কারণ স্বরূপ হচ্ছে সেই মানুষটি। বউটা হুকুম না করলে কোন শালা এত ঝামেলা পোয়াতে যেত? ভাবিনীর যে মুখ বলে একটা বস্তু আছে, সেই দিনই যেন হঠাৎ একটু আভাস পেয়েছিল নিতাই। ঝপ করে বলে উঠেছিল ভাবিনী, সভ্য সংসারে বাস করলে বুঝি কথাবার্তা এমন চোয়ারে হয়? তা ইদানিং কথাবার্তা একটু অসভ্য হয়ে গেছিল নিতাইয়ের। যে সঙ্গের যে ফল, যে বন্ধু তাকে উচ্ছন্নের পথ চেনাচ্ছিল, সে নিজে যে দরের, তার গতিবিধিও তেমনি দরের ঘরে। কাজেই কথাবার্তা চালচলনে একটু প্রভাব পড়বে, না পড়ে যাবে কোথায়? নিতাই শালা শব্দটা উচ্চারণ করে ঈষৎ লজ্জিত হয়েছিল। ভাবিনীর মন্তব্যে আরও দমে গিয়ে বলল, এই দেখো, বাসায় পা দিতে না দিতেই গিন্নিত্ব শুরু করলেছে। সেদিন ওইটুকুর ওপর দিয়েই গিয়েছিল, কিন্তু দিনে দিনে কলা চাঁদ বেড়ে যায়। এখন 16 কলায় বিকশিত হয়ে উঠেছে ভাবিনী। আজ সকালে হয়ে গেল এক চোট। রাত থেকে মাথাটা টিপ টিপ করে সর্দি জ্বর মতো হয়েছিল নিতাইয়ের। বলেছিল ভাতও খাবে না, অফিসও যাবে না। শুনে একটু প্রসন্নই হয়েছিল ভাবিনী। বাজা মানুষ, সারাটা দিন তো একাই কাটে, এ তবু বাড়িতে থাকবে লোকটা। চোরের রাত্রিবাস, একটা দিনই। ছুটির দিনগুলো তো নিতাই এরা কাটছে এক নতুন নেশায়। ঠিক নতুন তো নয়, পুরনো নেশা ঝালানো। দেশে গ্রামে তো ওই ছিল একমাত্র আনন্দ। মাছ ধরেছে আজকাল নিতাই আর নবকুমার, ফি রবিবার। অফিসের সহকর্মীদের মধ্যে অনেকেরই এদিক ওদিক সেদিক বাগান বাড়ি পুকুর আছে, তারা নেমন্তন্ন করে মাছ ধরতে। অতএব শনিবার দুপুর থেকেই ছিপ, হুইল, বড়শি, চার নিয়ে
ব্যস্ততা পড়ে যায় দু বাড়িতে। সে যাক, আজ রবিবার নয়, তাই খুশি হলো ভাবিনি। আর শহরের বাসায় কম কাজ করে আয়েসি হয়ে যাওয়া মনে ভাবল, যাক আজ তাহলে রাঁধবই না। ওবেলা যেমন ভাতের বদলে মুড়ি চিড়ে খেয়ে থাকবে, আমিও থাকব। তবে আজ তিথিটা ভালো নয়, দশমী। এ রক্ষে করতে একটু মাছ মুখে দেওয়া দরকার। তা রাতে সে লক্ষণটুকু পারলেই হবে। কলসিতে কই মাছ জিওনো আছে। সেই মন নিয়ে খানিক বেলায় আধ সেলাই কাঁথাখানা আর ছুঁচ সুতো পেরে নিয়ে বসেছিল ভাবিনি। নিতাই ঘরে শুয়ে পা নাচাচ্ছিল। হঠাৎ উঠে এসে বললে, এ কি, রান্না না চড়িয়ে কাঁথা পেরে বসেছ যে? ভাবিনি মুখ কুঁচকে বলে, তুমি যখন খাচ্ছ না তখন আর নিজের জন্যে কে আবার হাঁড়ি নাড়ে? নিতাই অবাক হয়ে বলে, তার মানে আমি খাবো না বলে তুমিও হরি মটর? ছি ছি, এ আবার একটা কথা নাকি? খাবে কি? ভাবিনি একটা উচ্চাঙ্গে দার্শনিক ভঙ্গি করে বলে, মেয়ে মানুষের আবার খাওয়া, ও তোমার সঙ্গে দুটো খই মুড়ি খেলেই হবে। এই দেখো, চুলোয় জ্বালবে না? দরকার তো দেখছি না কিছু। নিতাই ইতস্তত করে বলে, তবে আর কথা কি, নইলে ভাবছিলাম। কি ভাবছিলে? না থাক। ভাবিনি কাঁথা সরিয়ে রেখে বলে, থাকবে বা কেন, বলোই না। নিতাই বলে, না মানে বলছিলাম কি, তেমন কিছু জ্বর তো হয়নি। আলু মরিচের দম দিয়ে দুখানা গরম গরম রুটি খেলে মন্দ হতো না। রুটি? রুটি শুনে ভাবিনীর মাথায় বজ্রাঘাত হয়। রুটি কথাটাই শুনে চেয়ে যাব। হাতে করে গড়েনি কখনো। তাদের গায়ে ঘরে ও বস্তুর চলনই নেই। ভাত খাও ভাত, না খাও চিড়ে মুড়ি আছে, চিড়ে আছে, কই বাতাসা ফুলুরি কলাই সিদ্ধ আছে। যার যেমন শরীরের অবস্থা বুঝে সেবা করো। রুটির কথা ওঠে না। কলকাতায় এসে নিতাই এই শহুরে চালটি শিখেছে। আর একদিন অমনি সন্ধেবেলা ফিরে বলে বসেছিল, দেহটা কেমন ম্যাজ ম্যাজ করছে, দুখানা রুটি করো না, আটা নিয়ে এসেছি একেবারে। সেদিন একটু অনৃত্য ভাষণ করতে হয়েছিল ভাবিনীকে। স্বামীর কাছে মিথ্যে বলার পাপের জন্য অলক্ষ্যে একবার নাকটা কানটা মোলে নিয়ে বলেছিল, ও হরি, তা কি জানি ছাই, ভাত তো চড়িয়ে ফেলেছি। নিতাই অবশ্য রান্নাঘরের খানা তল্লাশ করতে যায়নি। তবে থাক বলে আটার ঠোঙাটা নামিয়ে রেখেছিল। সেই ঠোঙা শুদ্ধ আটাটা মজুদ আছে নিতাইয়ের জানা। কাজে বাসনাটা প্রকাশ করে ফেলে, অন্য চিন্তায় পড়ে না। কিন্তু ভাবিনীর মাথায় চেয়ে দুশ্চিন্তার পাহাড় চাপল। রুটি করতে পারবো না বলাটাও যেমন কঠিন, রুটি করতে জানি না বলাটাও তেমনি কঠিন। তবু শেষ চেষ্টা করে সে। বলে, দিন দুপুরে শুকনো রুটি আবার কেন খাবে? তবে বরং একটু খিচুড়ি চড়িয়ে দিই, তাই গরম গরম। না না, খিচুড়ি না। নিতাই ভাবিনীর আশার মূলে কুঠারাঘাত করে। অন্নদ্রব্যটা থাক, ওতে শরীর অসুস্থ হয়। রুটিটা নেহাত শুকনো শুকনো না, করো একটু গাওয়া ঘি মাখিও। মেলা করো না, ওই খান 12-14, অল্পাহারি ওষুধ। অগত্যায় আটার ঠোঙা নিয়ে রান্নাঘরে ঢুকতে হয় ভাবিনীকে, ভাগ্যকে ধিক্কার দিতে দিতে। কোথায় আজ কাঁদাখানা মিটিয়ে ফেলবে আশা করেছিল উনুনের দায়ে ধরা পড়বে না। সে জায়গায় কিনা একবারে মাথায় আকাশ। বলা বাহুল্য, রুটির ব্যাপারে ভাবিনীর প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হলো না। কারণ প্রথমেই প্রয়োজনাতিরিক্ত জল ঢেলে আটাটাকে প্রায় শিরনিতে পরিণত করে ফেলেছিল সে। তারপর যদিও ছিঁড়ে খুঁড়ে বহুক্ষণ বিশিষ্ট খান চায়েক আটার চারকলা বানালো হিমশিম খেয়ে, তাদের উনুনে ফেলে তুলতে তুলতে পুড়ে উঠল প্রায় সবগুলো। অথচ আবার গঠন সৌকুমার চেয়ে জায়গায় জায়গায় কাঁচাও বর্তমান। ওদিকে দুপুর গড়িয়ে যায়। নিতাই অনুমান করে নিজের জন্যেও রুটি করছে ভাবিনি। আর সে রুটির সংখ্যা অনুমান করে মনে মনে
একটু হেসে ধৈর্য ধরে বসে থাকে। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। পেটের মধ্যে যে সাড়া উঠেছে, বারবার সাড়া দিয়ে উসখুস করে অবশেষে রান্নাঘরের দরজাতে এসে দাঁড়ায় নিতাই। কি এত 950 ব্যঞ্জন রাঁধছ? বললাম যে শুধু দুখানা রুটি আর আলু মরিচের দম দিলেই হবে। ভাবিনি আজও মনে মনে নাক কান মুলে বলে, ও মা, তাই কি আবার খেতে পারে মানুষ? ও একটু সোনামুখের ডাল চড়াচ্ছি। এই দেখো, আবার ওই সব, তাই এত দেরি হচ্ছে। দরকার নেই, দরকার নেই, ওই যা হয়েছে তাই দিয়ে দাও। দিয়ে তো দেবে, কিন্তু আলু মরিচের দম কই? আলু তো এখনো হাঁড়িতে। অগত্যায় হাটে হাঁড়ি ভাঙতে হয় ভাবিনিকে। সবটা নয়, হাঁড়ির কানাটা বলতে হয়, একটু অপেক্ষা করো, দেরি আছে। নিতাই ছটফট করে আর বলতে থাকে, ও নয় পরেই হবে, শুধু গুড় রুটিও তো মন্দ নয়। অতএব শুধু গুড় রুটি ধরে দিতে হয় ভাবিনিকে স্বামীর পাতের গোড়ায়। আর জোর খিদের মুখে সেই গুড়ের ডেলা এবং আটার পিণ্ডি দর্শনে নিতাইয়ের সমস্ত রক্তকণিকা মুহূর্তের মধ্যে অগ্নিশিখায় পরিণত হয়ে মার মার করে ওঠে। থালাটা ধরে দিয়ে ছুতো করে রান্নাঘরে ঢুকে পড়েছিল ভাবিনি। হঠাৎ থালা আঁচড়ানোর ঝনঝন শব্দে চমকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। এতটা আশঙ্কা ছিল না তার, কিন্তু দেখল থালাটা অদূরে নিক্ষিপ্ত। সব কটা রুটি একসঙ্গে তাল করে চটকে হাতনেটায় চেঁচাচ্ছে। এ হয়েছে কি? আমার ছেঁড়ার তোর পিণ্ডি? বলি, দুখানা রুটি করবারও যদি ক্ষমতা না থাকে বলনি কেন আগে? কোন শালা বেকুব খেতে চাইতো তাহলে? আমারও যেমন মুখ কামি, বাজার থেকে 2 আনার পুরি তরকারি কিনে এলে চুকে যেত। তা নয়, স্বাদ করে রুটি খেতে চাইলাম আমার কম মিষ্টি পরিবারের কাছে। বোঝা উচিত ছিল এসব সভ্য কাজ সবাইয়ের জন্যে নয়। সে যে বলে বাপের জন্মে নেই কোচাস, ধানকে বলে দুর্ব ঘাস। এ হচ্ছে তাই। তা শহরে যখন এসেছো, সভ্য কাজ একটু শিখতে হবে বই কি। তোমার ধান সেদ্ধ ঢেঁকি কোটার মহিমা তো চলবে না এখানে। তাই পরামর্শ দিই, একবার বউটানের কাছে গিয়ে মানুষের মতো কাজকর্ম শিখে এসো দুখানা। বড্ড খিদের মাথায় বড্ড বেশি আশাভঙ্গ হয়েই বোধ করি মেজাজের উপর রাশ রাখতে পারেনি নিতাই। কিন্তু সকল ধৈর্যেরই সীমা আছে। বিশেষ অপ্রতিভ হয়ে গিয়েছিল বলে এতগুলো কথা নীরবে শুনছিল ভাবিনি। মানুষটার খিদের মাথায় উত্তর প্রত্যুত্তর করবে না এ ভাবছিল, এবং মনে মনে আঁচ করছিল রাগটা একটু নরম হলে বরং তুতিয়ে পাতিয়ে 4টে খই দুধ। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ টানটা আর সইতে পারল না যন্ত্রের তার। ছিঁড়ে পড়ল ঝনঝনি, পড়বে। তোমার গায়ে আমার পায়ের আঁকাটা একটু ঠেকে গেছে বলেই তুমি আমার কোষে লাথালে আমি সইব? তোমার গোয়ালে আমার তামাকের কাঠ কয়লা ছিটকে পড়েছে বলে তো আমার ঘরে তুমি আগুন দেবে, আর আমি চুপ করে থাকবো? তোমার বাগানে আমার ছাগলটা একবার মুখ লাগিয়েছে বলে গরুর পাল ঢুকিয়ে আমার তামাম বাগান তুমি মুড়বে, আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবো? আর কি নাকি? মানুষ মানে পাথর নয়। তাই শেষ রক্ষে হলো না। নিতাইয়ের কথাটা শেষ হবার আগে ভাবিনিও রে রে করে তেড়ে এলো। কি কি বললে? আর একবার বলো তো শুনি। তোমার পেয়ারের বউটানের কাছে আমি যাব রান্না শিখতে? বলি, আর কত অপমান তুলে রেখেছো আমার জন্যে? যা রেখেছো একসঙ্গে বার করো, একেবারে বুকে নিয়ে তবে মা গঙ্গার কোলে আশ্রয় নি। রেখে এসো, আমায় আজই রেখে এসো বারুইপুরে। এত অপমান সয়ে থাকতে পারবো না, এই বলে দিলাম সাদা বাংলা। ও গো মা গো, এই সুখ করতে তুমি আমায় এনেছিলে শহরে? ঝাড়ু মারি অমর সুখের মাথায়। ভাবছিলাম দোষ হয়ে গেছে, ঘাট মানবো, চুকে যাবে একা, তারা ডালপালা গজাবে না। ও মা, এ যে দেখি থামেই না। শক্তের ভক্ত আর নরমের জন্ম তুমি। কেমন উঠতে বসতে নড়তে চড়তে খালি বৌঠান আর বৌঠান। বলি, যদি এতই মন্তপুত করে রেখেছিল বৌঠান, তা আমায় আবার আনতে গেছিলে কেন? লোকের কাছে মুখ রাখতে, শাক দিয়ে মাছ ঢাকতে? তোমার আবার শেষ ঘাটে ধাক্কা, আবার কথার উপর হাতুড়ি। নিতাই আসন থেকে দাঁড়িয়ে উঠে গলা ফাটিয়ে বলে,
কি বললি? হ্যাঁ, তুই 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 বললে তুমি আমায় হাড়ি কাউরের মতো? এ বোধহয় তোমার শহুরে সভ্যতা। ভাবিনি ধেই ধেই করে ওঠে। তোমায় আমি করে আঙুলের সেদ্ধা করি না, বুঝলে? কানা করার না, দুশ্চরিত্র স্বামী আবার স্বামী। আমি যাব সেই মায়াবিনী ডাকিনীর কাছে শিক্ষে করতে। গলায় দেওয়ার দড়ি জুটবে না তো আমার। যাও, তুমি দুবেলা তার পাদদক খাওকে যাও। নিতাই সহসা গম্ভীর হয়ে যায়। হাত দুখানা আড়াআড়ি করে বুকের ওপর রেখে বাই দুই পায়চারি করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, পাদদক যদি জোটে তো শুধু খাবো কেন, মাথায় মেখে বর্তাবো। তবে এই তোমার মতন মেয়ে মানুষেরও সেটা করা উচিত। 20 বছর তার পায়ের কাছে বসে শিক্ষে করলে আর দুবেলা পা ধোয়া জল খেলে যদি তার করে আঙুলের নখের যুগ গিয়ে হও। নিতাই চরম অভিব্যক্তিতে তার হৃদয়ে শ্রদ্ধা প্রকাশ করতে পারে, কিন্তু স্ত্রীর পক্ষে যে পরস্ত্রীর প্রতি এ শ্রদ্ধা প্রকাশ কাটা ঘায়ে নুনের তুল্য তাতে তো আর সন্দেহ নেই। অতএব এরপর যদি ভাবিনি কোমরে কাপড় জড়ায়, তাকে দোষ দেওয়া যায় না। ভাবিনি জীবনবোধী যা দেখেছে তাই শিখেছে। দেখার ঊর্ধ্বে শেখবার মতো অনুভূতি কটা মেয়ে মানুষের থাকে। তাছাড়া মেয়ে মানুষ যতই নিরেট হোক, নির্বোধ হোক, স্বামীর মন পেলাম কিনা বুঝতে বাধে না তার। আর সে মনের অধীশ্বরী যদি অন্য কেউ থাকে, তাকে চিনতেও দেরি হয় না। কলকাতার মাটিতে পা দিয়েই তাকে চিনেছে ভাবিনি। সেই জ্বালাকর সত্যটা বুঝে ফেলেছে। এই ভয়ঙ্কর জ্বালা ভাবিনি মহান উদারতায় সহ্য করে যাবে, এ তো আর হয় না। অতএব কোমর জড়িয়ে কি যেন একটা ছড়া আউড়ে ছিটকে কাছে সরে আসে ভাবিনি। বটে বটে, করে আঙুলের যুগ কি? চরিত্রহীন পুরুষের উপযুক্ত কথাই বলেছ। পরস্তির যাবই মিষ্টি জাদে। বলি, তোমার প্রাণের নিধি বউঠানের সব খেলা জানো? ও কথা তুলি না, তুলতে পিরিবৃত্তি রয় না, তাই বলি না। তুললেই তো পুরুষের মুখ বুক সব খুলে যাবে। যা দেখবে তাই সুচক্ষে দেখবে, নইলে জেনেছি অনেক দিন। এবার তোমায় জানাই, স্বামীকে নুকিয়ে রোজ বর দুপুরে বিবিটি সেজে কোথায় যান গিন্নি? জানো সে কথা? স্বামীকে লুকিয়ে মানে? নিতাই যেন দুর্বল পক্ষ হয়ে পড়ে। অতএব সবল পক্ষ ভাবিনি কুটিল হেসে বলে, নুকিয়ে মানে নুকিয়ে। জি মাগি বলেছে আমার জিকে, ছেলেদের শেখানো আছে, বলিস নে। নিতাই বিশ্বাস করতে পারে না সত্যবতীর পক্ষে লুকোচুরি সম্ভব, তাই সগর্জনে বলে, বিশ্বাস করি না। ও তাই নাকি? এইটুকুই বিশ্বাস করো না? আর শুনলে না জানলে কি বলবে? বলি, তোমাদের ওই জাত ধর্ম খোয়ানো মাস্টারটার সঙ্গে তলে তলে কত দহরম মহরম তা জানো? তেনার সঙ্গে তো বেম্বধর্মের আবিষে পর্যন্ত যাওয়া হয়েছিল। বলিনি এতদিন, ও কথা তোমার কাছে কইতে ঘেন্না হয়, তাই বলিনি। আমি বলছি, ও মেয়ে মানুষ একদিন। খবরদার! নিতাই তীব্র চিৎকারে এগিয়ে আসে। মিথ্যাবাদী! মিছিমিছি করে আর কিছু বলতে চাস তো জিভ খসে পড়বে। চুপ, একেবারে চুপ। দিশেহারা দেখায় নিতাইকে। একে তো দুটো অপবাদী ভয়ানক মারাত্মক, অথচ এমনই সর্বনেশে সত্যগন্ধি মদ যে একেবারে উড়িয়ে দিতেও বুকে বল আসে না। তদুপরি আবার সেই ভবতোষ মাস্টার জাত ধর্ম খুইয়ে ব্রেম্ব হয়েছিল। নিতাহের হাড়ে বাতাস লেগেছিল। ভেবেছিল অন্তত নবকুমারের বাড়িতে আসা যাওয়ার পথে তার কাঁটা পড়ল। কিন্তু এ কি কথা শোনা যায় মন্থরার মুখে? দিশেহারাই হয়ে যায় নিতাই। এই সূচকে ভাবিনি কোমরের আঁচলটা আরও একটু শক্ত করে। বলি, গায়ের জোরে চুপ করে রাখলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আমি তোমায় বলে রাখছি, তোমার এই ওই পেয়ারের বউঠান বেম্ব হয়ে হবে। ওই যে একটা বুড়ো ধিঙ্গি মেয়ে পুষেছে, মিথ্যে করে বলে ভাইজি। ভগবান জানেন বেদবানা আই বুড়ি, বয়সের তো গাছ পাথর নেই, সেটাকে তো আর সিঁদুরের সংসারে গছাতে পারবে না, তাই বেম্ব করে তার। তুমি চুপ করবে? ভাবিনি মুখে একটা আঙুল ঠেকিয়ে ভেঙিয়ে উঠে বলে,
তবে এই করলাম, কিন্তু আমি চুপ করলেই তো আর জগৎ সংসার চুপ করে থাকবে না, জানতে সবাই পারবে। চুপ সত্যি তখন করেছিল ভাবিনি। বোধ করি অস্নাত অভুক্ত স্বামীকে পরাজিত শত্রুপক্ষের মতোই দেখতে লেগেছিল বলে অস্ত্র সংবরণ করেছিল, কিন্তু নিতাই ছটফটে বেরিয়েছিল পাগলের মতো। বৌঠানের দ্বারা এসব সম্ভব? লুকোচুরি, অভিসার, ব্রাহ্ম সমাজে যাতায়াত, ভবতোষের সঙ্গে চুপি চুপি মেলামেশা। ভাবিনীর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তো ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, জগতে যা কিছু বস্তু আছে সবই মিথ্যে। অসুস্থ শরীর, না স্নান না আহার, আরও উদ্ভ্রান্তি আনছিল। ভাবিনি একসময় এসে পায়ে ধরে মাপ চেয়ে দুটো নারকেল নাড়ু আর এক ঘটি জল নিয়ে সেধেছিল। গলা দিয়ে নামাতে পারেনি নিতাই। পরে হবে বলে সরিয়ে রেখে বালিশে মাথা ঘষতে ঘষতে অবশ্য সে এক সময় ঘুমিয়েও পড়েছিল। ওবেলা ঘটেছিল এসব। ঘুম ভাঙল পড়ন্ত বেলায় নবকুমারের ডাকে। নবকুমার ব্যস্ত সমস্ত হয়ে ঠেলা মেরে প্রশ্ন করছে, নিতাই নিতাই, তোদের বৌঠান এসেছে এ বাড়িতে? ধর্মড়িয়ে উঠে বসে নিতাই। উপবাস ক্লিষ্ট শরীরে মাথাটা ঝিমঝিম করে ওঠে। প্রশ্নের কথাটা চট করে হৃদয়ঙ্গম হয় না, তাই উত্তরের বদলে নিজেই প্রশ্ন করে, কি, কে এসেছে? আরে বাবা, তোদের বৌঠান ছাড়া আর কে? আর কাকে খুঁজে বেড়াবো আমি? ভেতরে গিয়ে একবার খবর নিয়ে দেখি আয় দেখি বৌমার কাছে বেড়াতে এসেছে কিনা। নিতাই হতচকিত দৃষ্টি মেলে আস্তে আস্তে মাথা নাড়ে। কি মুশকিল, বসে বসে হাত কুনছিস কেন? তুই তো ঘুমোচ্ছিলি মদ্দারাম, ইত্য বছরে এসেছে কিনা। এতক্ষণে বড় সড়ো একটা কথা বলে বসে নিতাই ভেবে চিনতে। কেন, বাড়িতে নেই? এই দেখ, থাকবেই যদি তো আমি ছুটে এসে আমলা করছি কেন? ওর তুই একবার। অগত্যায় উঠতে হয় নিতাইকে, এবং বাড়িতে তৃতীয় ব্যক্তি না থাকার অসুবিধাটা হঠাৎ এখন স্পষ্ট করে উপলব্ধি করে নিতাই। ভিতরে গিয়ে ওই প্রশ্নটা এখন করতে হবে ভাবিনি কি, নিতাইয়ের মুখ থেকে বার করতে হবে। বৌঠান এসেছেন? উত্তরটা যা আসবে সে তো নিতাইয়ের জানায়। নেহাত নবকুমারের নির্বেদেই ওঠা, নইলে সত্যবতী এসেছে আর নিতাই টের পায়নি। ঘুমিয়েছিল বই তো, মরেছিল না। খান কয়েক বাড়ির ব্যবধানে দুটো বাড়ি, আসা যাওয়া তো আছে। ভাবিনি আসার পর তার সুবিধে অসুবিধে দেখতে প্রথম প্রথম খুবই এসেছে সত্য, কিন্তু ভাবিনির অনাগ্রহে যাওয়া আসাটা কমিয়ে ফেলেছে। কিন্তু সেসব আশা বেশিরভাগই নিতাইয়ের অনুপস্থিতিতে, উপস্থিতিতে দৈবাত। আজই কি আবার হঠাৎ সেই সৌভাগ্য? নবকুমারের অধীরতায় উঠে গেল নিতাই। ভিতরে গিয়ে এদিক ওদিক ঘুরে চলে এসে মাথা নাড়ল। মান খুইয়ে জিজ্ঞাসা করতে আর হলো না। দেখল ভাবিনি একা বসে সন্ধ্যের অন্ধকার তুচ্ছ করে সেই কাঁথাখানায় সেলাই করছে। ভর সন্ধেয় যে ছুঁচসুতো হাতে করতে নেই, এই শিক্ষাও যেন বিস্মৃত হয়েছে ভাবিনি। কি হবে নিতাই? নবকুমার প্রায় ভ্যাঁক করে কেঁদে ফেলে। নিতাই শুষ্ক মুখে বলে, আর কোথাও গেছেন হয়তো। আর কোথায় যাবে, একা কোথায় যাবে? নবকুমার কাতর ভাবে বলে। কপালক্রমে ঠিক এই সময় তুরু খোকা দুদিনের জন্যে ওদের ঠাকুরদা ঠাকুমাকে দেখতে বারুইপুর গেছে। একা গেছে? চমকে ওঠে নিতাই। না না, আমাদের অপনি যাচ্ছিল দেশে, ভাবলাম ওদের তো ছুটি রয়েছে, যাক দুদিন। দেশ বিটে কিছুই তো চিনল না, কি করে জানবো এই পাকে এই বিপদ হবে? নিতাই আরো শুষ্ক কণ্ঠে বলে, তোমার সঙ্গে কোনো বচসা টচসা হয়নি তো, মানে গঙ্গার দিকটিতে? না না, সেসব কিছু নয় নিতাই, তবে আমাকে না জানিয়ে তো তুরুর মা কোথাও। আবেগের মুখে এসেছিল নিতাইয়ের। তা তিনি যান, শুনেছি সে খবর। কিন্তু আবেগকে প্রশমিত করে, আস্তে অন্য কথা বলে।
সেই যে মেয়েটা মানে সুহাস, সে কি নেই? সে তো স্কুল থেকে এসে পর্যন্ত না দেখে ভাবনা করছে, যেটাও কিছু জানে না কি হবে নিতাই। কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে তার কি কিছুই জানে নিতাই। তার শূন্য মস্তিষ্কে যেন সহস্র বলতা সনসনিয়ে ওঠে। মাথার ভার ঘাড় বহন করতে রাজি হয় না। বালিশে ধপ করে মাথাটা ফেলে ভাঙা গলায় বলে ওঠে নিতাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আর একজন তো সবই বুঝতে পেরে ফেলেছে। নিতাইয়ের ওই একবার নিঃশব্দে অন্তঃপুরে পাক খেয়ে আসার পর মুহূর্তেই কাঁথা ফেলে উঠে এসেছে ভাবিনি। দরজার ফাঁকে কান চোখ রেখে আড়ি পেতে এ পিঠের কথাবার্তা শুনেছে এবং শুনেই সমস্ত রহস্য হৃদয়ঙ্গম করে ফেলেছে। একটা বদ বিচ্ছিরি মেয়ে মানুষের জন্যে দুটো দোষী পুরুষ যেরকম মতিচ্ছন্ন হয়ে পড়বে, এও অসহ্য, চোখে দেখাই শক্ত। ওই অসহ্য ব্যাপারটা আর বেশিক্ষণ বরদাস্ত করতে পারে না ভাবিনি। ঠনঠনিয়ে দরজার শেকলটা নেড়ে দেয়। সেই ঠনঠনানির মধ্যেও যেন কোনো রহস্য বার্তার ইশারা। ছেলের বউ যেমনই হোক, নাতি বড় জিনিস, বংশধর সর্বেশ্বর, নারীতে নারীতে বাঁধন। ছেলে দুটো আশা অব্দি এলোকেশি যেন উতলে বেড়াচ্ছেন। অবশ্যই সঙ্গে সঙ্গে বউয়ের নিন্দেরও বিরাম নেই। যে ছোট লোকের বেটি তাকে এই পরম বস্তু থেকে বঞ্চিত করে রেখেছে, তার যে কখনো ভালো হবে না এ বিষয়ে শেষ রায় দিয়ে এলোকেশির নাতিদের যত্নে তৎপর হয়ে বেড়াচ্ছেন। কারণ এবার ওরা একা এসেছে, কোনো বার পুজোয় আসে, বাপের সঙ্গে 3-4 দিন মাত্র থাকে, বিশেষ হাতে পান না। না, সত্য আর আসেনি। এলোকেশি আর তার মুখ দেখতে চান না, সেটা বড় গলায় জানিয়ে দিয়েছেন। ছেলেদের পইতে দিয়ে গেছে ভিটে এসে, তাও নবকুমার একা। 2 ছেলের একসঙ্গে মাথা মুড়িয়ে দিয়েছে। কৃপণ স্বভাব নীলাম্বরের বাড়িতে সমারোহময় কাজের ধরনও নেই, নবকুমারও শেখেনি। আর সত্য, তার যদি বা কোনো স্বাদ থেকেও থাকে, এলোকেশির কথা ভেবে সে তুলে রেখেছে। সমারোহ করতে গেলেই তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বরং কদিন ঝিকে রাত্রিতে থাকতে বললে বেশ থাকতে পারবে সত্য, তাই থেকেছে। ভারী তো মনীষী সাধন সরল, তরু খোকা ছাড়া পোশাকি নামে যাদের আজ পর্যন্ত কেউ ডাকেনি, বড্ড একেবারে খাইয়ে, তবু তাদের জন্য পুকুরে জাল ফেলা হচ্ছে, টাটকা চিড়ে কোটানো হচ্ছে, পিঠে পায়েস, নাড়ু, পাটিসাপটা, গোকুল পিঠে, ক্ষীর তক্তি ইত্যাদি করে যত রকম জানা আছে লোকেশির, একটু ভুল বলা হলো। যত রকম বানাতে জানা আছে সদূর, সব চলছে এক ধার থেকে, নাকে নল ছেঁচে যাচ্ছে সদূর। নীলাম্বর অবশ্য এক-আধবার বলছেন, ওরে তোদের বেড টেড ভালো আছে তো? দেখিস দিনকাল ভালো নয়, শেষে আবার কলকাতায় ফিরলে তোদের মা না বলে ঠাকুর দাদার কাছে আদর খেয়ে পেটের রোগ ধরিয়ে এনেছে। কিন্তু এ লোকেশি সে কথায় কর্ণপাত মাত্র করছেন না। নাতিদের অসুখ এবং বউয়ের কথা শোনানো সম্পর্কে তার মনে লেশমাত্র ভয় আছে বলে তো মনে হচ্ছে না, বরং ঝংকার দিয়ে বলে উঠেছে, তুমি থামো তো, অসুখই বা হতে যাবে কেন? বালাই 60, আমি কি পচা পান তো খাওয়াচ্ছি নাতিদের? অসুখ যদি হয় তো বলতে হবে ওদের গর্ভধারিণীর গুণেই হয়েছে। শহরে গিয়ে শহরে চাল ধরেছেন, ছেলে দুটোকে আধ পেটা খাইয়ে খাইয়ে মেরে রেখেছেন। সারাদিন মানে একবার বই 2 বার ভাত নয়, আর নবুকে আমি 3 বার করে ভাত দিতাম। সকালবেলা কি খাচ্ছে ছেলেরা? না গজা, জিলিপি, তিলকুট দোকান থেকে আনিয়ে রাখে। কেনা খাবারে ছেলেপিলের পেট ভরে? কোন সকালে একবার দুটো ফেনা ভাত দিতে হাতে পোকা পড়ে? স্কুল থেকে এসে খাবার কি? না পরোটা, খিদের সময় ময়দা। দেখলে চোখ পেটে জল আসে না ছেলেদের? নবু আমার একদিন যদি স্কুল থেকে এসে মাছ ভাতের বদলে অন্য কিছু দেখেছে তো ছুঁড়ে ফেলে দিয়ে কেঁদেছে।
শুধু এক আধবার বলতে চেষ্টা করেছিল, তা নবুর ছেলেদেরও যে কান্না আসে তা বলেছে ওরা তোমাকে? এলোকেশী সে কথাও উড়িয়ে দিয়েছেন, বলেছেন, বলবে কোন সাহসে? যা খণ্ডারিনী মা, বয় তো তার বিপক্ষে একটা কথা বলতে পারে না। বড়টাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি দু একটা পেটের কথা বার করছি, ছেলেটা একবারে ছোটটা তুখোর পাখা, জানে কথা প্রকাশ পেয়ে গেলে মা আর আমার কাছে পাঠাবে না, তাই। আহা, প্রকাশের বা আছেই কি, বউ তো আর বাসায় গিয়ে চুরি ডাকাতি করছে না। চুরি ডাকাতি না করুক, অনেক কাণ্ডই তো করেছে। কোথাকার একটা অখেদ্দে অবদ্ধে চুরিকে তো পুষছে, তাকে পয়সা দিয়ে স্কুলে দিয়েছে, বই খাতা কিনে দিচ্ছে, সে তো গেল। নিজে নাকি রোজ দুপুরে কোথায় গিয়ে মেয়ে পড়াচ্ছে, বিদ্যেপতি লীলাবতী। বলি, চুরি ডাকাতির চেয়ে কমটাই বা কি হলো তাতে? হ্যাঁ, বাপের জন্মে শুনেছি সে কথা? ভদ্রলোকের বউ যায় গুরুমশাইকে গিরি করতে। নীলাম্বরও অবশ্য এ সংবাদে ছিটকে উঠেছিলেন। গাল দিয়ে নবকুমারের পিতৃশ্রাদ্ধ ঘটিয়ে সংকল্প ঘোষণা করেছিলেন, নিজে গিয়ে খড়ম পেটা করে ছেলে বউকে গায়ে ফিরিয়ে নিয়ে আসবেন। পরে সে সংকল্প ত্যাগ করেছেন, বলেছেন, না, গায়ে এনে আনার দরকার নেই, যার যা যাবার তা তো গেছে। ও বউয়ের হাতের ভাত খাচ্ছি না আমরা, মিথ্যে আর দর বাঁধার দরকার কি? এ বরং বাইরে বাইরে আছে, এখানে আনলেই তো পারা জানাজানি। ঘোমটা দিয়ে কোণে থাকবার বউ যখন নয়, তখন চোখের আড়ালে থাকাই মঙ্গল। বরং ছেলে দুটোকে যদি হাত করতে পারো সেই চেষ্টা দেখো। আখেরে বুড়ো বুড়ি দেখবার একটা লোক তো চাই। এলোকেশী গলা খাটো করে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, সে চেষ্টার কসুর করছি মনে করছো? মায়ের ওপর মন বিষ করে তোলবার জন্যে মায়ের যত গুণাগুণ সবই ব্যক্ত করছি। তবে মায়াবিনীর যে মহামন্তর জানা, ছেলেরা মাতৃভক্তিতে ডগমগ। মন্তর নইলে আমার নিজের পেটের ছেলেটা অমন পর হয়ে যায়। সাধন সরল অবশ্য ভেতরের এত কথা জানে না। তারা প্রাণ ভরে ছুটির আনন্দ উপভোগ করছে। কলকাতার ধরা বাঁধা জীবনের বাইরে এসে শৈশবের লীলাভূমি ফিরে পেয়ে মাঝে মাঝে সত্যি মায়ের ওপর রাগ হচ্ছে তাদের। মায়ের জেদের জন্যে যে কলকাতায় বাস, সেটা সবিস্তারে এবং স্বনিন্দে শুনছে তো উঠতে বসতে। তবে শুধু ন্যায্য কথা কয়, অবশ্য মামির সামনে তত নয়, কারণ এলোকেশীর রণরঙ্গিনী মূর্তিকে সে বড় ডরায়। রাতের খাওয়ার সময় একলা পায় ভাইপোদের। এলোকেশী সন্ধ্যার মধ্যে বিছানা নেন। শুধু ভাত বেড়ে দিয়ে কাছে বসে গল্প করে, বলে, ঠাকুরমার কথাই তো মাকে দুষছিস। বলি, মা যাই টেনে হিঁচড়ে নিয়ে গেছিল, তাই না এই বয়সে এতটা পড়া করছিস, ভালো ভালো পাস করছিস। এখানে থাকলে হতো এসব? দেখছিস তো এখানে তোদের বয়সী ছেলেদের কেউ এরই মধ্যে পড়া ছেড়ে দিয়ে মাছ ধরছে আর তামাক খাচ্ছে, কেউ বা একটা ক্লাসে 3-4 বছর ঘষ্টাচ্ছে। না সভ্যতা না ভব্যতা। বামুনের ঘরের ছেলেটা আর চাষার ঘরের ছেলেটার তফাৎ বোঝবার উপায় নেই। সাধন ঠাকুমার মুখের বচন ঝেড়ে বলে, তা এত এত দিন এত এত যুগ ধরে লোকে তো দেশ গাঁয়ে থেকেছে, তারা কি আর মানুষ নয়? মায়ের বাবাও তো পাড়াগাঁয়ের ছেলে। তোদের দাদামশাইয়ের কথা বলছিস? তার কথা বাদ দে, তিনি হলেন হাজারে একটা। তবে তিনি কি আর তোর এই ঠাকুরদার মতো বদ্ধজলা? তিনি হলেন নদীর মতন। শুধু পাড়াগাঁয়ে কেন, শহর বাজারেই তারা অনেক কদিন কেটেছে পর্যন্ত। তা হ্যাঁ রে, মামার বাড়ি যাস টাস না? না তো। যাস না? আমি বলি, এখন তোর মা স্বাধীন হয়েছে হয়তো। হঠাৎ সরল ফট করে বলে বসে, মা আবার একলা একলা কি স্বাধীন হলো? আমাদের দেশের কেউই তো স্বাধীন নয়, ভারতবর্ষটাই তো পরাধীন। শুধু কথাটা চট করে অনুধাবন করতে পারে না, বলে, ভারতবর্ষটা কি বললি? পরাধীন পরাধীন, গোরা সাহেবরা রাজা নয়? শুধু সবিস্ময়ে প্রশ্ন করে।
ও মা, শোনো কথা, ওদের রাজ্য, ওরা রাজা হবে না? বা, ওদের রাজ্য কি করে হবে? ওরা কি আমাদের এদেশের লোক? তা ওরা তো রাজার জাত। তাছাড়া ওরা সমুদ্রের ওপার থেকে এসে তোদের কত ভালো করছে। ভালো করছে না হাতি, অনেক লোকসানি বোটম করছে। আর মা বলেন যে যার নিজের দেশের মালিক হবে, এই নিয়ম। যারা পরের দেশে এসে লোভ করে সেখানে শেকড় গেড়ে বসেছে তাদের। শুধু অবাক হয়ে বলে, এসব কথা বলে তোদের মা? তাহলে তো দেখছি মামি যা বলে মিথ্যে নয়, মাথারই দোষ। কিন্তু ওসব কথা বলতে নেই রে খোকা, সাহেবরাই তো তোদের বাপের অন্নদাতা। অন্নদাতা কথাটার সম্যক অর্থ বুঝতে না পেরেই বোধ করি সরল উত্তর দেয় অন্য পথে। মা তো সাহেবদের নিন্দে করেন না, শুধু বলেন সব ছেলেরই মনে এই চিন্তা নিয়ে মানুষ হওয়া দরকার। পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তা দেশটাই যাদের পরাধীন, তারা আর মাথা উঁচু করবে কি করে? শুধু হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি জানি বাবা, ওসব কথার মর্ম বুঝি না। তোর মায়ের চিরদিনই চোটপাট কথা, উদ্ভুটে বিদঘুটে চিন্তা। এত দেশ থাকতে কিনা সাহেব বাঙালি নিয়ে মাথা ঘামানো, কে রাজা কে প্রজা তার ভাবনা। আজন্ম পরাধীনতায় কাটলো, স্বাধীনতা কাকে বলে তাই জানলাম না। তার মর্ম বুঝবো কি ছাই? মানুষ পরাধীন হয় তাই জানি, দেশের আবার স্বাধীন পরাধীন। যাক, মরুক গে সব কথা। তোর মা নাকি গুরু মশাইগিরি করতে যায় রে? সাধন সরল দুই ভাই একবার মুখ চাওয়াচাই করে, তারপর সরলই সহসা সবেগে বলে ওঠে, তা বল না দাদা, ভয়টা কি? মা তো বলেছেন লুকোচুরি মিথ্যে কথা, এর বাড়া পাপ নেই। তবে বাবাকে বলতে মানা, বাবা পাছে মাকে যেতে নিষেধ করেন। নিষেধ করলে তো মুশকিল, অথচ মাস্টারমশাই বলেছেন। শুধু চোখ কুঁচকে বলে, মাস্টারমশাই কে? বা, মাস্টারমশাই কে জানো না? ভবতোষ বাবু, বাবাকে যিনি। বুঝেছি বুঝেছি, তা সে না ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে? সাধন ভয়ে ভয়ে মাথা কাত করে। তার সঙ্গে বউ কথা কয়? সাধন ততোধিক নম্রতায় আর একবার মাথা কাত করে। ব্রহ্মজ্ঞানী হয়ে যাওয়ার পরও সে তোদের বাড়িতে আসে? না, বাড়িতে আসে না। সরল গম্ভীরভাবে বলে, বাবা তার মান রাখেননি, বাড়িতে ঢুকতে বারণ করেছেন। তাই মা বলেন, বেশ, আমি তার বাড়ি যাব। মাস্টারমশাই কত উপকারী। শুধু গালে হাত দিয়ে বলে, তোমার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি তুরু। ইচ্ছে হয় গিয়ে দেখে আসি তোদের মার আর দুখানা হাত পা বেরিয়েছে কিনা। যা ত্রিভুবনে কেউ কখনো শোনেনি সেই সব ঘটনা ঘটাচ্ছে সে। কিন্তু এও বলি, এককালে মাস্টার উপকার করেছে বলে এখন জাত ধর্ম নষ্ট করার পরও কি কি দরকার তার কাছে যাওয়ার? যে কথা মনে আনাও পাপ, হঠাৎ তেমনি একটা সন্দেহ দংশন করে ওঠে সধুকে। তাই এই প্রশ্ন। কিন্তু সাধন ততক্ষণে সদুত্তর দিয়েছে, পাঠশালা তো মাস্টারমশাই বানিয়েছে। বুড়ো বুড়ো গিন্নিরা অ আ ক খ শিখতে আসে। মাস্টারমশাই বলে, দিনভর গাল গল্প করে, তাস খেলে আর কোঁদল করে, হয়তো বা ঘুমিয়ে নষ্ট করার চাইতে কত ভালো কাজ লেখাপড়া শেখা। তাই সর্বমঙ্গলতলায় দুপুরবেলায় ওই পাঠশালা খুলে দিয়েছে, তোমাদের মতন বড়রাও পড়তে আসে। শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, এ জন্মে যদি কখনো মরি তবে আবার তোদের ওই কলকাতায় জন্মাবো আর তোর মার স্কুলে পড়বো। তা তো এখনই পড়তে পারো। পারবো, সেই একেবারে যখন চিতাই শোবো। নে, ভাত কটা যে পাতে পড়েই আছে। খাচ্ছি বাবা, রাত দিন যা খাচ্ছি আর পেটে ধরছে না। তবে থাক, জোর করে খাস নে।
সাধন সুদূর সেই হঠাৎ স্থির হয়ে যাওয়া মুখটার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে বলে, পিসি, তুমি চলো না আমাদের সঙ্গে। আমি? শুধু হঠাৎ চড়ে উঠে বলে, আমি কলকাতায় যাই, আর এই বুড়ো বুড়ি দুটো না কে মরুক। আহা, চিরকাল কি, 2-1 দিনের জন্য বেড়াতে? থাক বাবা, তুই যে যেতে বললি এই ঢের। বেড়াতে এই জন্মে আর কোথাও যাচ্ছি না, যাব তো চিরকালের মতন সেই যমরাজের বাড়িতে। তবে বড় হয়েছিস তুই, চুপি চুপি একটা কাজ যদি করতে পারিস, কাউকে কিন্তু বলতে পাবি না, যে বলবে সে আমার মরা মুখ দেখবে। আহা, কি কাজ তাই বলো না। বলছি, তোদের ওই বাগ বাজারে, তাই বলছি, ওখানে একটা বাসার ঠিকানা এখানে চিঠি দেব, পৌঁছে দিতে পারবি? সাধন মহোৎসাহে বলে, কেন পারবো না, কত নাম্বার বলো? লেখা আছে, দেব, কিন্তু শোন, কেউ যেন জানতে না পারে। জানতে না পারে? কেন বলো তো পিসি? পরে বলবো। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 16তম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বইয়ে থাকুন। আর আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে এইটুকুই থাক, কথা হবে আবার পরের কোনো গল্পে। ধন্যবাদ।